এমন কি হয়েছে একটা ঘটনা বলি। হ্যাঁ। আমি গতবারে হয়েছে, এবারে হয়েছে। গতবারে বারবার আমি বেরিয়ে পড়েছি, কিন্তু আসতে পারিনি। বেরিয়ে পড়েছি একবারে প্রস্তুতি নিয়ে আসতে পারিনি। আমাকে কে একজন বললো যে না, এটা হয় না, ঠাকুর যখন টানবে তখন। আমার লজিকটা এখন এসে আমি ভাবছি যে যারা বলে না অনেকে যে এখানে না টানলে কেউ আসে না, আর কিভাবে আমাকে টানলো, আর আমি এসে এখন পুজো দিচ্ছি। এখনো কেউ জানে না, ছেলেরা হয়তো জানে যে স্যার আসবে মাঠে। খুব সুন্দরভাবে কিন্তু হাঁস চড়ে বেড়াচ্ছে, মাঝে মাঝে মুখ ডুবাচ্ছে তার খাবারের জন্য, আবার একই রকমভাবে মুখ উঠাচ্ছে। খুব সুন্দর লাগছে কিন্তু। দুই জোড়া হাঁস, এই এক জোড়া আর এই এক জোড়া। হ্যালো বন্ধুরা, আমি রাজেশ, তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ। আজ চলেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দর্শনে। এটা অবস্থিত মাঝদিয়ার শিবনগরে। তো আমি রাজেশ চলেছি আজকে একটি নতুন জায়গায়। তো ভোরবেলা বেরিয়েছি বাড়ি থেকে 6টা 20-তে, এখন বাজে 7টা 20। 1 ঘন্টা সময় লেগেছে। চলে এসেছি নদিয়ায়। 1 মিনিট আগে ছিলাম উত্তর 24 পরগনার শেষ প্রান্তে, আর দত্তফুলিয়া ব্রিজটা ক্রস করে এখন ঢুকে গেছি নদিয়াতে। তো দেখো, এই দিকে ছিল হচ্ছে দত্তফুলিয়া ব্রিজটা, আর আমরা এখন যাব এই দিকে। তো আমি আর এই যে মিন্টু ভাই, কেমন লাগছে বলো? সুন্দর অভিজ্ঞতা। এতদিন তো বেশিরভাগ আমাদের ট্রেনে হয়েছে, আর বাইকের অভিজ্ঞতা অসাধারণ লাগে। আর সকালবেলার এই মুহূর্ত না, গ্রামের দৃশ্য দেখতে দেখতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর। তো আমি বাইকে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য শিবনিবাস। তো চলো এদিক দিয়ে যাব, আরও মোটামুটি যেতে হবে 20 কিলোমিটার, তাহলেই আমাদের পড়বে শিবনিবাস। তো চলো একেবারে সরাসরি শিবনিবাসে নিয়ে গিয়ে কথা হচ্ছে। তো গুগল ম্যাপ মাঝে মাঝে এমন এমন রাস্তা দেখিয়ে দেয়, সে বলার মতো না। তো রাস্তার শর্টকাটের জন্য দেখিয়ে দিয়েছে এমন একটা রাস্তা। এই দেখো রাস্তাটা হচ্ছে পুরোপুরি বিএসএফ রোড। এই যে বাসঝাটটা দেখা যাচ্ছে, এটা ভারতের মধ্যে, আর ওই যে তারকাটাটা দেখা যাচ্ছে, তারকাটা বাংলাদেশের মধ্যে। তারকাটার ওপাশটাই হচ্ছে বাংলাদেশ, এপাশে ভারত। ওই যে তারকাটাতে দেখা যাচ্ছে, এই তারকাটা। তো এই চলো আবার এই রোড থেকে ঘুরে আবার মেন রোডে উঠে অন্য রাস্তা ধরবো। তো আমরা তো যাচ্ছি আজকে বাইকে যাচ্ছি। বাইকে সমস্ত কিছু বললাম কিভাবে যাবেন শিবনিবাসে। তো আপনারা যদি ট্রেনে আসতে চান, বা তোমরা যদি ট্রেনে আসতে চাও, তাহলে শিয়ালদা থেকে গেদে লোকাল, বা রানাঘাটের এদিক থেকে আসলে এদিক থেকেও গেদে লোকাল ধরে সোজা যেতে হবে মাঝদিয়া স্টেশনে। মাঝদিয়া স্টেশনে নামলে 20 টাকা টোটো ভাড়া করে যেতে হবে শিবনগর ঘাটে, ওখান থেকে ঘাট পার হতে হবে। আর যদি তার আগের স্টেশন তারকনগর নামো, তারকনগর স্টেশনে নামলে তোমাকে ডাইরেক্ট আর কোনো নদী পার হতে হবে না, কোনো কাঠের সেতুও পার হতে হবে না। 15 টাকা টোটো ভাড়ায় পৌঁছে যাবে শিবনিবাসে। তো চলো, তো এখন চলে এসেছি মাঝদিয়া সেই শিবনগরে যাওয়ার আগে, চূর্ণী নদীর আগের সেই ঘাটে। তোমরা যদি আসতে চাও, মাঝদিয়া স্টেশন থেকে নেমে টোটোয় করে চলে আসবে শিবনগর ঘাটে। টোটোয় করে ভাড়া নেয় 20 টাকা শিবনগর ঘাট পর্যন্ত। আর যদি উল্টো দিক থেকে আসতে চাও, তাহলে তারকনগর যদি নেমে যাও, তাহলে ওখান থেকে 15 টাকা নেয়, সেটা ওই দিক থেকে আসবে, তখন আর এই নদীর সাঁকোটা পার হতে হবে না। তো আমরা এসেছি এই গ্রামটায়। এই গ্রামটার নাম হচ্ছে কৃষ্ণগঞ্জ। আর ঠিক এর ওপারে রয়েছে শিবনগর। তো এই যে সেতুটা পার হয়েই আমরা যাব শিবনগরে। তো চলো, এই যে কাঠের সেতুটা দেখতে পাচ্ছ, এই সেতু পারাপারের জন্য মাথা পিছু কিন্তু 2 টাকা করে নেওয়া হয়। এটা চূর্ণী নদীর ওপর অবস্থিত সেতু। তো সাইকেলও পার হয়, সাইকেল সহ মানুষ 3 টাকা, এবং বাইকও পার হয়, বাইক সহ 5 টাকা। তো চলো এই যে কাঠের সেতু আমরা পার হই। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চূর্ণী নদী।
এদিকেও চূর্ণী নদী, এদিকেও চূর্ণী নদী। আর ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটা মেন রোডের ওপর অবস্থিত। ওর উপর দিয়ে বড় বড় গাড়ি পাস হয়। তো আমরা এখন যাচ্ছি কিন্তু চূর্ণী নদী পেরিয়ে সেই শিবনগর ঘাটে, এবং শিবনগর ঘাটে গিয়েই কিন্তু আমরা একটু গেলেই মন্দির দর্শন করতে পারবো। তো কাঠের সেতু কিন্তু বেশ হাঁটছি সেতুর উপর দিয়ে, আর কচমচ কচমচ করে আওয়াজ হচ্ছে। তো কাঠের সেতু মেরামত করছেন একজন এখানে বসে। এই মেলার পর কি এই সেতুটা কি মেরামত করছেন? না, এটা আগে থেকে নির্মাণ করা হয়েছে ভালো করে। হ্যাঁ। আর এখন যেটা মানুষজন যে ঢিল ঢিল হয়ে গেছে, কোনো জায়গায় বান্ধন কেটে গেছে, সেগুলো বাঁধা হচ্ছে। সেগুলো বাঁধা হচ্ছে। মোটামুটি এই সেতুর উপরেই নির্ভরশীল এই গ্রামের মানুষরা, গ্রামের এই এলাকার মানুষ সব, এই এলাকার সব মানুষরা যাতায়াত করে এইখান দিয়ে। আর নতুন করে ওইটা ব্রিজ হয়ে গেছে, এখন নতুন করে গাড়ি ঘোড়াগুলো আপ ডাউন করে। আর আগে গাড়ি ঘোড়া তো আপ ডাউন করতো না ওই ব্রিজটা দিয়ে। ওই ব্রিজটাতে এখন বড় বড় গাড়ি চলে যায়। আচ্ছা। 16 চাকা 10 চাকা যা আছে সব ওইটা দিয়ে পাস হয়। আর আগে ওগুলো পাস হতো না। হ্যাঁ। ওই ভ্যান টান এই লোক ওই করে বোর্ডে করে আমরা পাস করতাম। টলি ফলি যা যেত ভটভটি ফটি সব। এখন ওই ব্রিজ হওয়াতে ওইগুলো ওইখান দিয়ে যায়, ওই যে গাড়ি যাচ্ছে। আর মানুষগুলো আর 2-1টা ভ্যান এইখান দিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো আমরা শুনলাম, দেখছো তোমরা, সাইকেল নিয়েও কিন্তু অনেকে পার হয়ে আসছে, অনেকে গাড়ি নিয়েও পার হয়। তো আমরা চলেছি কিন্তু সেই সেতুর উপর দিয়ে, বেশ ভয়ও লাগছে। যে কাঠের চালা মতো করা রয়েছে, এবং পা দিলে কচ 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 করে আওয়াজ হচ্ছে। তো একটা ভয়ের আবেশ কিন্তু আসছেই সেতুর উপর দিয়ে। তো চলো সেতুটাকে পার হই সাবধানে। এই যে পার হয়ে আসলাম সেতুটা, কাঠের সেতু পার হয়ে এসেই এই যে গেটটা, এই গেট দিয়ে আমরা প্রবেশ করব বিশ্ববিখ্যাত এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গে। চলো। তো নদীটা পার হয়ে এলাম, এসছি এই বিখ্যাত বটগাছের সামনে। তো বটগাছের উপরে কিন্তু বিড়াল উঠছে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কিন্তু ঠেলায় না পড়ালে এই বিড়াল গাছে উঠে যাচ্ছে। যাই হোক, তো এইখানকার একটা মাহাত্ম্য আছে বা ইতিহাস আছে, যেটা তোমাদের বলি, শোনো। এইখানে হচ্ছে এই জায়গাটায় রাজা কৃষ্ণচন্দ্র নির্মাণ করেছিলেন এই শিবনিবাস। তো এর একটা বিখ্যাত ইতিহাস আছে, বলে রাখি। এই অঞ্চলের নাম ছিল আগে নসরত খাঁর বের। নসরত খাঁর বের কেন? কারণ এখানে একজন দস্যু ছিল বা ডাকাত ছিল, কুখ্যাত ডাকাত নসরত খাঁ, যার ভয়ে সারা এলাকার মানুষ কাঁপত। তো সেই ডাকাতের খবর পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র ডাকাত দমন করার জন্য এর পার্শ্ববর্তী কোনো একটা জঙ্গলে একদিন গা ঢাকা দিয়েছিলেন। তো ডাকাত দমন করার পরের দিন সকালবেলায় এই যে দেখা যাচ্ছে চূর্ণী নদীর ধার, এখানে মুখ ধুতে এসেছিলেন। ঠিক এইখানেই মুখ ধুতে এসেছিলেন। তো মুখ ধোয়ার সময় চূর্ণী নদীর স্রোতে এইখানকার এই নদীর একটা রুই মাছ স্রোতেই তার মানে নিজের ইচ্ছাতেই তার পায়ের কাছে এসে পড়ে। তখন ওই যে কৃষ্ণগঞ্জ নাম, রাজার একজন আত্মীয় কৃষ্ণ রায়, তিনি বলেন যে এই জায়গাটা যেহেতু রাজভোগ, রাজার পায়ের কাছে এসেই পড়ছে নিজে থেকে, তাই এই জায়গাটা রাজার জন্য উপযুক্ত হবে এবং এই জায়গাটায় বসতি স্থাপন করতে। তখন রাজা ঠিক করেন এই জায়গায় বসতি স্থাপন করবেন এবং তৈরি করেন অনেকগুলো মন্দির, মোট 108টা মন্দির, যার মধ্যে এখন 3টে অবশিষ্ট রয়েছে। সেই 3টে তোমাদের দেখাবো, চলো। তো আমরা প্রবেশ করছি কিন্তু বিখ্যাত এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ দর্শনের উদ্দেশ্যে। ঘাট পেরিয়ে এসে এরকম বাজার। তো এখন মেলা বসেছে, ভীম একাদশীর পর থেকে শিবরাত্রি পর্যন্ত মেলাটা চলে। এখন সকালবেলা বলে অনেক দোকানই বন্ধ, তবে বেশ কিছু দোকান খোলা আছে। খাবারের দোকান সকাল থেকেই খুলে গেছে। আমরা প্রবেশ করেছি সেই বিখ্যাত মন্দিরে।
মন্দিরে প্রবেশ করে কিন্তু একটা সতর্কবাণী দেখছি যে শিব মন্দিরে উলুধ্বনি দেবেন না। এই শিব বিখ্যাত শিব মন্দির। মন্দিরের কিন্তু প্রবেশদ্বার এটা। এখন চারিদিকে মেলা, তাই দোকানপত্র পুরো ঘিরে রয়েছে এখানে। তো এই শিব মন্দিরের ইতিহাস সম্পর্কে বলে রাখি, রাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্য এই শিব মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম স্ত্রীর নাম ছিল রাজেশ্বরী দেবী, তাই এই শিব মন্দিরের নাম হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। এই মন্দিরের উচ্চতা 120 ফুট। তো এই মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গ রয়েছে তার উচ্চতা 9 ফুট এবং বেড়ে প্রায় 21 ফুট। মন্দিরের পাশে যে বেদি রয়েছে, বেদির উচ্চতা কিন্তু 6 ফুট এবং বেদি বাদ দিয়ে যেটা বললাম, এই মাথা পর্যন্ত বা চূড়া পর্যন্ত এর উচ্চতা 120 ফুট। এটাই হচ্ছে এখন যে 3টে মন্দির অবশিষ্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে উচ্চতম মন্দির এখন এটাই। তো ঢোকার পথটা ওইদিকে, আর কিন্তু আমরা বাহির পথ দিয়ে আজকে মন্দিরের ভেতর প্রবেশ করব, কারণ ঢোকার পথটা যেহেতু প্যান্ডেল দিয়ে পুরো বা দোকান দিয়ে ঘেরা রয়েছে, তাই বাহির পথ দিয়ে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব এবং দেখাবো তোমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। তো চলো দেখি। এই যে লেখাই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজরাজেশ্বর শিব মন্দির, আর এই যে মহাদেবের সেই শিবলিঙ্গ। বিশাল আকৃতির শিবলিঙ্গ এবং শিবরাত্রির পালনের পর এই রকমভাবে চারিদিকে পড়ে রয়েছে সমস্ত ফুল এবং মালা। তো শিবলিঙ্গ এতটাই বড় যে নিচে দাঁড়িয়ে কেউ শিবলিঙ্গের মাথায় জল ঢালতে পারবে না, তাই এই পাশ থেকে সিঁড়ি করা হয়েছে, ও পাশ থেকে সিঁড়ি দিয়ে উঠে সবাই মহাদেবের মাথায় জল ঢালেন এবং এই পাশ থেকে নেমে যান। সদ্য শিবরাত্রি অতিবাহিত হয়েছে, তাই বেলের সমাহার এখানে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দর্শন করে কিন্তু এখন বেরোচ্ছি বাহির পথ দিয়ে। এখানে আরেকটি তথ্য তোমাদের দিয়ে রাখি, রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু বর্গী আক্রমণের সময় সে সময় প্রায় 6 মাসের জন্য তার রাজধানী কৃষ্ণনগর থেকে এই শিবনিবাসে স্থানান্তরিত করেন এবং এই শিবনিবাস তার দ্বিতীয় রাজধানী হিসেবে পরিচিত। বলে রাখি, এটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। প্রথম শিবলিঙ্গ, যেটা সবচেয়ে বড় শিবলিঙ্গ, সেটা গোন্ডা জেলায় রয়েছে খড়গুপুর গ্রামে। খড়গুপুর গ্রামে রয়েছে গোন্ডা জেলাতে। ওটা স্থাপন করেছিল, ওটা নির্মাণ করেছিল কিন্তু স্বয়ং ভীম। বকাসুরের সঙ্গে যুদ্ধের পর তাকে হারানোর পরে তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য শিবলিঙ্গ নির্মাণ করে তাতে ভীম পুজো করতেন। তারপর ওই শিবলিঙ্গ মাটির তলায় চলে যায়, পরে আবার উদ্ধার হয়। তো এই শিবলিঙ্গ নির্মাণ করেছিলেন স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্র রায়। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কীর্তি কিন্তু শুধুমাত্র কৃষ্ণনগরে সীমাবদ্ধ নয়, যার প্রমাণ আমরা পুরো নদিয়া জুড়ে পাই। তো এটি তার প্রথম স্ত্রী রাজেশ্বরী দেবীর জন্য করেছিলেন এবং আমার ঠিক সামনেই রয়েছে আরেকটা মন্দির, তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এটি রয়েছে রাজরাজ্ঞেশ্বরী মন্দির। এটি হচ্ছে রাজরাজ্ঞেশ্বরী মন্দির, এর উচ্চতা 90 ফুট। এটি তৈরি করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় স্ত্রীর জন্যে। দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে রাজ্ঞেশ্বরী দেবী, তাই রাজরাজ্ঞেশ্বরী মন্দির এই মন্দিরটার নাম। এখানেও কিন্তু কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। বলে রাখি, এই যে রাজরাজেশ্বর মন্দিরের শিবলিঙ্গ কিন্তু এই পুরো এলাকায় বুড়ো শিব নামে পরিচিত। এই বুড়ো শিব বলেই সবাই জানে এখানে, বা এখানে সবাই বলে বুড়ো শিবের মন্দির। তো আমরা এখানে পুজো দিতে আসা একজন পুণ্যার্থীর কাছে শুনবো যে আপনার নামটা বলবেন। জন্মেজয় মাইতি। জন্মেজয় মাইতি। কোথা থেকে এসছেন? দীঘা থেকে এসছেন? এখানে চাকরি করছে এগ্রিকালচার সার্ভিস। এগ্রিকালচার সার্ভিস।
আমি এটা আগেও এসেছি পুজো দিতে। এটা কি আপনার প্রথম? আজকে এসেছি না, আমি দ্বিতীয়বার এটা। দ্বিতীয়বার এসেছেন? আচ্ছা, তো কেমন লাগে এখানে এসে? ভীষণ পবিত্রতা, একেবারে পবিত্রতার মধ্যে। এমন কি হয়েছে একটা ঘটনা বলি। হ্যাঁ। আমি গতবারে হয়েছে, এবারে হয়েছে। গতবারে বারবার আমি বেরিয়ে পড়েছি, হ্যাঁ। কিন্তু আসতে পারিনি। বেরিয়ে পড়েছি, একবারে প্রস্তুত না, আসতে পারিনি। আমাকে কে একজন বলল যে না, এটা হয় না, ঠাকুর যখন টানবে তখন। আমার 4-5টা ছেলে কাজ করছে, আমি সার্ভিস করে গেছি, হেড আছে। তো ওরা সবাই চলে গেছে মাঠে। আমি বলছি জাস্ট আমি পেছনে যাচ্ছি, তোরা যা বলে আমি বেরিয়ে পড়েছি। কি মনে হলো আমি ফিল্ডে না গিয়ে এখানেই চলে এলাম। আমি বুঝতে পারছি না যে এখানে কি করে এলাম, আর পুজো দিচ্ছি আমি একা। হ্যাঁ, বুঝেছেন আপনি এটা একাই তো- কি করে হয়? আর ওইটাই আমার লজিকটা এখন এসে আমি ভাবছি যে যারা বলে না অনেকে যে এখানে না টানলে কেউ আসে না, আর কিভাবে আমাকে টানলো, আর আমি এসে এখন পুজো দিচ্ছি। এখনো কেউ জানে না, ছেলেরা হয়তো জানে যে স্যার আসবে মাঠে, কিন্তু আমি আছি মন্দিরে। আচ্ছা আচ্ছা, আপনার পোস্টিং এখানে কোথায় রয়েছে? আমি হাঁসখালিতে, আমি দেখছি পুরো ওয়েস্ট বেঙ্গলে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ সব, কিন্তু এখানে মেন আমি দেখি একটু পেঁয়াজের উপর, আর ওগুলো আলুর উপর দেখছি। তো ব্যাপার হচ্ছে এখানে এসে যে চারিপাশের যে আমাদের কর্মব্যস্ততার জীবন, এখানে এসে মন পুরো পবিত্র এবং শান্ত হয়ে যায়। ওইটাই বললাম একটু আগে, বলতে পারছিলাম এখনও কেউ জানে না যে আমি কোথায়। আচ্ছা আচ্ছা, আগে এসেছিলাম, এবারে দুবারই দেখলাম যে এখানে আপনি বললে প্ল্যানিং করলে হবে না, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন টানবে তখনই চলে আসবে, সে আচমকায়। আচ্ছা আচ্ছা। এটা একটা খুব দামি জিনিস। তো অনেক ধন্যবাদ আপনাকে, ভালো করে পুজো দিন এবং ভালো থাকুন। রাজরাজেশ্বরী মন্দির দেখলাম, এবার ঢুকছি রাজ্ঞেশ্বরী মন্দিরে। এটি মহারাজ কৃষ্ণচন্দ্র তৈরি করেছিলেন তার দ্বিতীয় স্ত্রী রাজ্ঞেশ্বরী দেবীর জন্য। এখানে যে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গটি রয়েছে এটা কিন্তু উচ্চতা 7 ফুট। আগেরটাই দেখলাম 9 ফুট, আর এবং এটায় 7 ফুট। মন্দির দর্শন করলাম আমরা, রাজেশ্বরী মন্দির এবং রাজ্ঞেশ্বরী মন্দির। তো চলো এখানে যে 3 নম্বর মন্দিরটা রয়েছে সেটা দর্শন করি, সেটা হচ্ছে রাম সীতার মন্দির। চলে এসেছি রাম সীতার মন্দিরের সামনে। তো দেখো রাম সীতার মন্দিরটা, এটাই হচ্ছে রাম সীতার মন্দির। এখানে রামের মূর্তি রয়েছে কোষ্ঠী পাথরের তৈরি এবং সীতা দেবীর মূর্তি রয়েছে অষ্টধাতু তৈরি, যেখানে 85% সোনা রয়েছে, তাই এর ভেতরে কিন্তু ছবি তোলা বারণ। তো মন্দিরের ওপরে উঠেছি, কিন্তু এখানে লেখা আছে দেখো যে রাম সীতার বিগ্রহের ছবি তোলা নিষেধ। বিগ্রহের ছবি তোলা নিষেধ, তাই বিগ্রহের ছবি তুলব না। তো দর্শন করি চলো। তো আমরা 3টে মন্দির ঘুরলাম। একটা রাজরাজেশ্বরী মন্দির, যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, ওটা প্রতিষ্ঠা করেছিলেন তিনি 1754 খ্রিস্টাব্দে। আর তারপরে যেটা ঘুরলাম সেটা প্রতিষ্ঠা করেছিলেন 1762 খ্রিস্টাব্দে। সেই একই সঙ্গে এই রাম সীতার মন্দিরও তিনি 1762 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। খুব সুন্দর লাগছে কিন্তু মাঝদিয়ার এই শিবনিবাসে এসে। অযোধ্যার রাম মন্দিরে এখন যেতে পারছি না, যাব কিছুদিন পরে। তো আমরা পশ্চিমবঙ্গেই রাম সীতার দর্শন করে নিলাম এবং সীতার দর্শন করলাম অষ্টধাতু দিয়ে তৈরি সীতা। মন্দিরের সামনে কিন্তু অনেক দোকান বসে পড়েছে, খই মুরগির দোকান। এটা হচ্ছে এই যে ডালার দোকান পুজো দেওয়ার জন্য। শিবনিবাসে আসলাম, শিবলিঙ্গ দর্শন করলাম এবং আমাদের ভক্তি নিবেদন করলাম। চাইলাম শিব ঠাকুরের কাছে যাতে আমাদের মনস্কামনা পূর্ণ হয় এবং আমার সাথে সাথে তোমরা যারা দেখছো, যারা আমরা দর্শক, তাদেরও যেন মনস্কামনা পূর্ণ হয়। এই কথা বলে আজকে শিবনিবাসের এই যে ভ্রমণ এবং শিবনিবাস দর্শন, এই ভিডিওটা শেষ করছি। তো ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং শেয়ার করো। তো এইটুকু সাপোর্ট দরকার আমার পথে এগিয়ে যাওয়ার জন্য, যে আগামীতে যেন আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকো।